আমি আজকের প্রোগ্রামের নিয়মটা একটু বলে নিই। শুরুতে ভাই আহ, আলোচনা করবেন এবং আলোচনার একদম শেষ পর্যায়ে একটা কিউএনএ সেশন হবে। অর্থাৎ আপনাদের যাদের কোনো জানার ইচ্ছা আছে বা কোন যে বিষয়ে আপনাদের কোনো সমস্যা আছে সেই বিষয়গুলো আপনারা ভাইকে প্রশ্ন করতে পারবেন এবং ভাই যথাযথ চেষ্টা করবেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আপনারা প্রশ্নগুলো লিখতে পারেন। ভাই সেগুলো দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। শরীরমান শেয়ার অপশন অ্যাক্সেস দিয়েছো? জি, তো আমি এর মধ্যে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। চিটাগং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জয়গঞ্জ, চিটাগং সিটেক কেরিয়ার ক্লাবকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি এরকম একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য। তো প্রিভিয়াসলিও অ্যারেঞ্জ করা হয়েছে। সিটেকের বাইরে কেউ আছে এখানে, যে অন্যান্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বা আউটসাইড থেকে? জি, একটু কাইন্ডলি মানে কোন প্রতিষ্ঠান থেকে জয়েন হয়েছে একটু কাইন্ডলি বললে ভালো হয়। দেখা যাচ্ছে, তাহলে শুরু করতে পারি। জি, শুরু করি, যেহেতু একটু লেট হয়ে গেল। তো আমাদের ওয়েবিনার সেটা হলো যে কেরিয়ার গ্রোথ অ্যান্ড চ্যালেঞ্জ ইন দ্য স্পিনিং ইন্ডাস্ট্রি। অ্যাকচুয়ালি আজকের ওয়েবিনারটা হলো যে আমাদের স্পিনিং সেক্টরকে নিয়ে। তো বেসিক্যালি যদি তুই কি কোথায় আছিস? আসিস তুই দুনিয়াতে? হ্যাঁ, কেন? আমরা সবাই এটা মিউট করে রাখি। তুই আসবি কখন? বা শনির রহমান তুমি অফ করে দিব, আমি অল মিউট করে দিলে হবে। এমনি সাফায় রাখবো আর কি। তো আমরা ডিসকাশন করব অ্যাবাউট স্পিনিং সেক্টর। এটা দেখা যাচ্ছে না রনুর? শনু, তোমার স্লাইডটি দেখা যাচ্ছে না? আচ্ছা, শনুর একটু মেবি প্রবলেম হচ্ছে, তো স্লাইড দেখা যাবে। আমি আলোচনা শুরু করি। আমার এমনি কথা তো শোনা যাচ্ছে, তাই না? জি ভাই, শোনা যাচ্ছে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তো আমরা অনেকেই রানিং স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্টের বাইরে অনেকেই জয়েন করেছে। তো ক্ষেত্রে আমরা আমাদের ইনিশিয়ালি যখন আমরা ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে টেক্সটাইল র মেটেরিয়াল থাকে, এরপরে ইয়ান ম্যানুফ্যাকচারিং 1, ইয়ান ম্যানুফ্যাকচারিং 2। তো ফাইনালি যখন স্পেশাল ইয়ান বা অ্যাডভান্স ইয়ানের উপর পড়ানো হয়, ঠিক তখনই অ্যাডভান্স লেভেলে স্পিনিং সম্পর্কে করা হয় মেইনলি। এরপরে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে ইয়ান ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হল গতিতে গিয়ে বিভিন্ন সেক্টরে মুভ করি। তো বিভিন্ন সেক্টরে যাওয়ার ফলে আর ইয়ান ইঞ্জিনিয়ারিং এ অনেকেই চাকরি করে না, অর্থাৎ স্পিনিং এ
জব করে না কি আছে, আবার অন্য সেক্টর থেকে আবার স্পেশাল জব করে। তো এরকম অনেক স্টুডেন্ট আছে। তো বেসিক্যালি আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানেই স্পিনিং থেকে বা আদার্স করি, স্পিনিং সম্পর্কে 100% আইডিয়া পেতে হবে। ক্যারিয়ার যদি ওই জব তারা এবার ঠিক একইভাবে যারা উইভিং এ বা নিটিং এ জব করবে তাদের র মেটেরিয়াল হলো ইয়ান। আবার ডাইং এ যারা জব করবে তাদেরকে অবশ্যই ফেব্রিক সম্পর্কে জানতে হবে, ইয়ান সম্পর্কে জানতে হবে। আলটিমেটলি যারা পার্সেন্টেজ অর্থাৎ টেক্সটাইল ফাইবার থেকে শুরু করে স্পিনিং এ কোন 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 ডাইং এ গিয়েছে একবারে ফাইনাল গার্মেন্টস এবং শিপমেন্ট পর্যন্ত তাদেরকে ফলো আপে রাখতে হয়। শোনো তুমি এটা স্লাইড, আমাদের অবাধ যে সাপ্লাই চেইন আমরা যদি বলি যে শুরু হয় শিপমেন্ট বা পর্যন্ত আমাদের বিশেষ জব, যদি আমাদের ইয়ান সম্পর্কে কোনো আয়াত সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যাবে বিকজ সে আমাদেরকে কোনো ফেব্রিক ডেভেলপ করে কোনো ধরনের গার্মেন্টস করে বা কোনো হেভি বিভিন্ন বিভিন্ন রোদে কাজ করে বা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজগুলো করে থাকে। তো সেখানে যে গার্মেন্টস আমরা ইউজ করব ওই পোশাকটা যদি নর্মালি আমরা বেসিক যে আইটেমগুলো ইউজ করি এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু এই পোশাক দিয়ে সেই পোশাকটি তারা ইউজ করতে পারবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের হেভি পোশাক ইউজ করতে হবে। তো বেসিক্যালি হেভি পোশাক ইউজ করতে গেলে আমাদেরকে ইয়ানটাও হেভি ইউজ করতে হবে, যেটা স্ট্রেংথ অনেক বেশি, যেটার ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ থেকে শুরু করে স্ট্রেংথ, তারপরে অ্যাব্রেশন ক্যাপাসিটি থেকে শুরু করে ফেব্রিকটা খুব সহজে যেন নষ্ট না হয়ে যায়, এটা ফুললি ডিপেন্ড করবে ইয়ানের কোয়ালিটির উপরে। যদি আমরা বলি যে টেনসিল ফাইবার ইউজ করি, টেনসিল ফাইবার এবং নর্মাল কটন ফাইবারের মধ্যে অনেক ডিফারেন্স। তো টেনসিল ফাইবার দিয়ে যে পোশাকটা তৈরি করা হয় আর 100% কটন দিয়ে যে পোশাকটা তৈরি করা হয় সেটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, কারণ টেনসিলের স্ট্রেংথ অনেক হাই থাকে। তো সেক্ষেত্রে আমাদের ফাইবার চয়েস করতে হবে যে কোন ফাইবারটা দিয়ে আমরা কোন পোশাকটা তৈরি করব। তো তখন কিন্তু আলটিমেটলি আমাদেরকে ফাইবার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, দেন আমাদের ইয়ান সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। যদি আমরা ইয়ান সম্পর্কে আমাদের নলেজ পুরো থাকে তখন কিন্তু আমরা এটাকে কোপ আপ করা বা এর উপরে ক্যারিয়ার গড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু একটু ফিডব্যাক দিতে হবে, দিলে তাহলে আমার জন্য ইজি হবে আর কি ডিসকাশন করাটা। আলোচনার মাঝে যদি কারো প্রবলেম হয় আমাকে অবশ্যই তোমরা রেসপন্স করবে আর কি। তো এখন মোটামুটি আমি বেসিকটা বললাম।
তো এখন স্পিনিং সেক্টরে আসলে অনেকে আসতে চায় না এখন, বা আমাদের সময় থেকে যে অনেকে স্পিনিং অনেক ডাস্ট, অনেক সাউন্ড, তারপরে ওখানকার এনভায়রনমেন্ট একটু ডিফিকাল্ট সাস্টেন করার জন্য, বা কর্পোরেট লেভেলের পরিবেশটা কম থাকে, বাট সেটা আজ থেকে 10 বছর এবং অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন কিন্তু সোফার ডিফারেন্স, বিকজ আমাদের এখন যেগুলো স্পিনিং সেক্টর আছে, বা বিশেষ করে যেগুলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড স্পিনিং, সেগুলো কিন্তু একদম 100% এসি, তো এসি প্লান্ট আছেই, তার সঙ্গে কিন্তু সিলার ইউজ করা হয় টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। তো দেখা যাচ্ছে 100% এসি ফ্যাক্টরি, কারণ প্রত্যেকটা মেশিন থেকে শুরু করে ওভারঅল যে এনভায়রনমেন্ট বা প্রসেস ঠিক রাখার জন্য, আরএইচ টেম্পারেচার ঠিক রাখার জন্য এসি, অর্থাৎ আরএইচ এবং টেম্পারেচার কন্ট্রোলে রাখতে হয়। সো আরএইচ এবং টেম্পারেচার কন্ট্রোল রাখার জন্য এসি প্লান্ট এবং সিলার ওরিয়েন্টেড ফ্যাক্টরি প্রয়োজন। তো সেখানে একদমই গরম নাই, টেম্পারেচার থাকে 29 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এরকম বিলো 30, এবং আরএইচ থাকে অলমোস্ট 60-র উপরে আর কি, 65 ইভেন 70% পর্যন্ত। তো এই যে একটা পরিবেশ, হোল ফ্যাক্টরি, এবং একটা স্পিনিং ফ্যাক্টরি কিন্তু অনেক বড়, এটা দেখা যায় অনেক বড় একটা প্ল্যান্ট থাকে, কয়েক কোর নিয়ে তৈরি হয়, যার ভিতরে অনেক ফ্যাক্টরির ভিতরে হসপিটাল থাকে, তারপর আদার্স যে সেফটি ইয়েগুলো থাকে সব থাকে আর কি। তো তারপর 100% অ্যাকোমোডেশন থাকে, এবং ফ্যামিলি কোয়ার্টার থাকে। কতজন যদি দেখা যাচ্ছে যে একটা 1 লাখ স্পিন্ডেলের ফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে যদি দেখা যায় 2000 ওয়ার্কার কাজ করে, তো ওখানে সবার জন্য 100% অ্যাকোমোডেশন ফেসিলিটিস থাকে, ইভেন মিড লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত সবারই ফ্যামিলি কোয়ার্টার থাকে। সেখানে ইউটিলিটি ফ্রি থাকে বা সামান্য চার্জ নেওয়া হয় অনেক সময়। তো দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাবে না, তারপরে গ্যাস দিয়ে ইউজ করা হয়, গ্যাস দিয়ে ফ্যাক্টরি রান থাকে। তো সেখানে অর্থাৎ পাওয়ার যাওয়ার কোনো চান্স নাই। এই যে একটা ফেসিলিটিস, এইটা কিন্তু আদার সেক্টরের সঙ্গে কম্পেয়ার করলে শুধুমাত্র স্পিনিং এ 60 পাওয়া যায়, আর আদার সেক্টরে খুবই কম এরকম অ্যাকোমোডেশন ফেসিলিটিস। তো আমরা যদি এই দিক থেকে তুলনা করি, তো অবশ্যই স্পিনিং এ এই ফেসিলিটিস গুলো আদার সেক্টর থেকে এগিয়ে। তারপরে আমরা যেটা ডাস্টের ক্ষেত্রে এখন যে মেশিনারিজ গুলো, এখন ম্যাক্সিমাম মেশিনারিজ হলো অটোমেশন মেশিনারিজ। তো প্রত্যেকটা মেশিনের মধ্যে কম্পিউটারাইজড করা আছে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে সেটিং থেকে শুরু করে সবকিছু করা হয়। তারপরে এবং অটো ইউজ করা হচ্ছে, দেখা যাচ্ছে যে একদম র মেটেরিয়াল থেকে শুরু করে একবারে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে এখানে তৈরি হবে, অর্থাৎ ওয়ার্কার অনেক কম লাগবে, অপারেটর তেমন ইয়ে হবে না। তো সেক্ষেত্রে আবার কিছু আছে পার্শিয়াল অটোমেশন, দ্যাট মিনস দেখা যাচ্ছে যে স্লাইবার ফরমেশন হওয়ার পরে সিমপ্লেক্স রোবিং থেকে শুরু করে একবারে অটোকন পেকিং পর্যন্ত অটোমেশন থাকে। তো দেখা যাচ্ছে যে আগে যেখানে ওয়ার্কার লাগতো 1000 একটা ফ্যাক্টরি রান করতে, সেখানে 400-500 বা অর্থাৎ 50 থেকে 60% ওয়ার্কার লেস অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে কাজ করা হচ্ছে, এবং হেডিং ডাটা সিস্টেম কম্পিউটার থেকেই সেটিং দেওয়া যায় মেশিনের, সেখানে অটোমেটিক সেটিং গুলো কাজ করতেছে, এবং প্রোডাকশন খুব প্রিসাইসলি হচ্ছে, এবং অনলাইন মনিটরিংটা খুবই স্ট্রং, সেখানে প্রোডাকশন এবং ইয়ার্ডের কোয়ালিটি এনশিওর হচ্ছে 100%। তো ইয়ার্ডের কোয়ালিটি যখন প্রিসাইসলি হবে, ঠিক আলটিমেটলি এগুলো ইফেক্ট করবে ফেব্রিক দেন গার্মেন্টসে। তো সোয়ানুর, তোমার স্লাইড তো ইয়ে হচ্ছে না।
জি ভাই, রোমান, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। না তোমার এটা তো মুভ হচ্ছে না স্লাইড, না হলে ভাই আমাকে পেজ এক্সেস দিয়ে দাও। হ্যাঁ, ভাই কথা বলা শেষ হলে একটু বলিয়েন, আমি তাহলে মুভ করে দেবো। তুমি স্লাইড শেয়ার তাহলে একবারে স্লাইড সেশন করলে জি ভাই, ইফেক্টিভ ঠিক আছে। হবে আর কি, বুঝতে পারবে আর কি। অনেক সময় ফেল হয়ে যায়। হ্যাঁ, পরের স্লাইডে যাও। পরে যাও একবার। তো এখন আমরা যদি বলি যে আমাদের ফ্যাক্টরি আছে লিস্টে আর কি। তো সেখানে 100% এক্সপোর্ট, এখন সবাই এক্সপোর্ট করে এবং পার্শিয়ালি লোকাল অনেক প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন নিট, ওভেন, ইভেন স্পেশাল যে আইটেমগুলো, ফেন্সি যে আইটেমগুলো, যেমন স্ল্যাব, সাইডো, এরপরে ইনজেক্ট স্ল্যাব, এছাড়াও যেমন মিলিয়ান্স গুলো তৈরি করা হচ্ছে, কটন মিলিয়ান্স। তারপরে আমরা ফাইবার গুলোকে ডাইট করে একবারে অটোমেটিক্যালি কালার ইয়ান তৈরি করা হচ্ছে। তো আলটিমেটলি কালার ইয়ান তৈরি করলে সেগুলো আর পরবর্তীতে ডাই করার প্রয়োজন পড়ে না। এবং ইয়ানের কালার ফাইবার থেকে যেটা প্রডিউস হয়, সেটা যে ইফেক্ট থাকে ফেব্রিকে, নর্মালি আমরা যদি সলিড ডাই করি বা ডাইং এ যেগুলো মিলান্স করা হয়, সেগুলো কিন্তু ইফেক্টটা এরকম থাকে না। ইয়ানের ইফেক্টটা অনেক চমৎকার হয় এবং এপিয়ারেন্সটা অনেক সুন্দর হয়। তো এটা একটা ইফেক্ট। ইভেন স্পেশাল যে আইটেমগুলো তৈরি করা হয়, সেখানে যেমন ন্যানো টেকনোলজি ইউজ করা হচ্ছে। আমি 550 থেকে 600 ফ্যাক্টরি। তো এখানে ইনভেস্টমেন্ট হলো হিউজ ইনভেস্টমেন্ট। তো এখানে আর যেখানে সবগুলোই বাংলাদেশে যত উইভিং, ডাইং, ওয়াশিং, ফিনিশিং, স্পিনিং সহ হলো টোটাল নিয়ারলি $25 বিলিয়ন। তো যেখানে স্পিনিং এই $15 বিলিয়ন ইনভেস্টমেন্ট। তো তো কিন্তু এখন যেটা প্রবলেম হচ্ছে যে আমাদের যদি আমরা যেমন 2400 মিলিয়ন কেজি হলো আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি, বাট না টোটাল হলো 4500 মিলিয়ন কেজি ইনস্টলড ক্যাপাসিটি, আমরা 6004 মিলিয়ন। তো এই যে লেকিংস প্রায় 2100 প্রোডাকশন আমরা পাচ্ছি না, অর্থাৎ স্পিনিং থেকে আসতেছে না। কারণ একটাই, এখানে কিছু পাওয়ার যেটা আসতো প্রায় 1.5 থেকে 2 বছর থেকে এই ক্রাইসিস বাংলাদেশের রেসপেক্টে, বিশেষ করে গ্যাসের যে প্রবলেমটা দেখা যায় 10 থেকে 12 ঘন্টা গ্যাস থাকে আর 12 ঘন্টা থাকে না। তো ওইটা ডে বাই ডে মিনিমাইজ হচ্ছে এবং অনেক ফ্যাক্টরি আরইবি দিয়ে চালানো হয় ইলেকট্রিসিটির মাধ্যমে, গ্যাস নাই। তো সেগুলোর ক্ষেত্রে ইলেকট্রিসিটি অনেক প্রবলেম দেখা দেয়। এর জন্য প্রায় অলমোস্ট 50% লস হচ্ছে, যেটা একান্তই পাওয়ার ক্রাইসিস। তো এর জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোকাল মার্কেটে বা বাংলাদেশের যেগুলো নিটিং, ডাইং, গার্মেন্টস আছে বা গার্মেন্টসের যে রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে স্পিনিং ফুলফিল করতে না পারার কারণে, ডিমান্ড ফুলফিল না করার কারণে বাইরে থেকে ইম্পোর্ট করা হয় অনেক ইয়ান, অনেক দেশ থেকে। যেমন ইন্ডিয়া আছে, চায়না থেকে, ইন্দোনেশিয়া থেকে, কোরিয়া থেকে, ভিয়েতনাম থেকে অনেক ইয়ান ইম্পোর্ট করা হয়। তো যাই হোক, বাংলাদেশে যত স্পিনিং ফ্যাক্টরি আছে অলমোস্ট তারা প্রায় 550 থেকে 600-র মতো। সো এখানে কেরিয়ার গড়াটা খুবই ইজি। এবং আরেকটি বিষয় হলো যে এখানে এক্সপার্টাইজ কম। ফরেন যারা ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, তো তারাই, পাকিস্তানি,
এরা ছিল বেশি। তো ডে বাই ডে এগুলো থেকে এখন এরকম ফরেন লিডাররা কম, বাংলাদেশ থেকে ইন হাউস লিডার তৈরি হচ্ছে এবং স্পিনিংয়েও অনেক ভালো ভালো ছেলে বা মেধাবী ছেলেরা যারা প্রিভিয়াসলি স্পিনিং এ আসতো না তারাও আসতেছে, এটা একটা গুড সাইন। তো সেক্ষেত্রে আরো অনেক এক্সপার্টাইজ দরকার স্পিনিং এ। তো এরপরে হলো যে যেমন ফেসিলিটিস গুলো যদি আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে এখানে শুরু করে বেশ আছে এখন একবারে মেশিন রান করে বা মেশিনের সঙ্গে জড়িত। এছাড়াও যেমন কোয়ালিটি ডিপার্টমেন্ট, ইউটিলিটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব বেশি ইঞ্জিনিয়ার, তাছাড়া অনার্স মাস্টার্স তারা জব করে আর কি। যে কোনো সেক্টরে একদম আইটি থেকে শুরু করে আইটি, কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল থেকে শুরু করে সবাই, সব ধরনের ইঞ্জিনিয়ার এখানে জব করতে পারে এবং হিউজ একটা স্কোপ জব করার মতো। এরপর নেক্সট স্লাইড শনির রহমান। তো মানে বাংলাদেশের রেসপেক্টে প্রেজেন্ট স্ট্যাটাস হলো এরকম স্পিনিং এর। তো ফিউচার আউটলুক যদি আমি একটু বলি, সেটা হলো যে বাংলাদেশে এখন ফুললি অটোমেশনের দিকে যাচ্ছে এবং বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু ফুল অটোমেশন করতেছে প্রোডাক্ট কোয়ালিটি ইনক্রিজ করার জন্য এবং প্রোডাক্টিভিটি ইনক্রিজের জন্য আর কি। এবং যেহেতু ডে বাই ডে মানুষের সংখ্যা কমে যাচ্ছে, মানে কাজ করার মতো এত ইফিসিয়েন্ট ম্যান পাওয়ার পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে অটোমেশনে যাতে খুব কম সংখ্যক ম্যান পাওয়ার দিয়ে ফ্যাক্টরি চালা যাবে আর কি। তো এখানে আরেকটি বিষয় যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের যে পাওয়ার ক্রাইসিস, সেক্ষেত্রে অনেকেই যেমন ইলেকট্রিসিটি বাইরেও যেমন সোলার ইউজ করতেছে, ইভেন আমাদের তারপরে অনেকে কয়লা ইউজ করার জন্য করতেছে আর কি, তারপরে জেনারেটর ইউজ করে। তো এইগুলো ডে বাই ডে অনেক ফ্যাক্টরি ইমপ্রুভ করতেছে। এছাড়াও আমাদের দেশীয় যেটা আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম র মেটেরিয়াল ইম্পোর্ট করা হয় বিশেষ করে ইন্ডিয়া, ওয়েস্ট আফ্রিকা, তারপরে ইউএসএ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আইভরি কোস্ট, তানজানিয়া, তারপরে সিআইএস যে কান্ট্রিগুলো আছে, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তো তারপরে এছাড়া পাকিস্তান, ইন্ডিয়া তো আছেই। তো বাংলাদেশের মধ্যেও অনেক জায়গায় কিন্তু কটন প্রোডাকশন হচ্ছে বা কটনের উপর রিসার্চ হচ্ছে যে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়। ডোমেস্টিক কটন প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যাচ্ছি, যদিও পরিসর একটু কম বা কোয়ালিটির দিক থেকে একবারে খারাপ না, মোটামুটি মিডিয়াম কোয়ালিটি এবং মোটামুটি খারাপ না, ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে আর কি, বাট পরিমাণে অনেক কম। তো সেখান থেকে ডে বাই ডে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট থেকে কটন প্রোডাকশনের উপর ঝোঁক দিচ্ছে যে কিভাবে কটন প্রোডাকশনটা ইনক্রিজ করা যায়। তো আরেকটি বিষয় হলো যে আমরা ডে বাই ডে যেহেতু ফ্যান্সি আইটেম বা স্পেশাল আইটেমের দিকে যাচ্ছি, তো সেক্ষেত্রে 100% কটন কম, এর সঙ্গে যেমন ব্লেন্ড হচ্ছে পলিস্টার, ভিসকোস, টেন্সিল, তাছাড়াও ফাইবার ডাইং করে ইউজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে কটনের উপর প্রেশারটা একটু কম থাকবে। আর বাইরে থেকে যেমন দুই একটা কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট না হয়ে বাইরে থেকে দেখা যায় আগে ম্যাক্সিমাম র মেটেরিয়াল গুলো আসতো ইন্ডিয়া থেকে, তো সেক্ষেত্রে এখন ইন্ডিয়ার বাইরে যেমন ওয়েস্ট আফ্রিকান থেকে প্রচুর র মেটেরিয়াল আসে। তারপরে ফ্যান্সি আইটেম গুলো যেমন আমরা ল্যাকরা, স্পান্ডেক্স গুলো ইউজ করার জন্য ভিয়েতনাম থেকে নিয়ে আসা হয়, এছাড়া সিঙ্গাপুর থেকে আসে, ব্রাজিল থেকে আসে। তারপরে পলিস্টার গুলো যেমন থাই থেকে আসে, তাইওয়ান থেকে আসে, এরকম। তো এরপরে হলো যে আমাদের যেটা আমি বললাম যে আমাদের লিডারশিপ যে ল্যাকিং ছিল, ডে বাই ডে বিভিন্ন প্রোগ্রাম, তারপর আমাদের নিজস্ব চেষ্টার মাধ্যমে আমরা ইনক্রিজ করতেছি। ইভেন স্পিনিং এর মধ্যে আগে যেটা হতো যে ম্যাক্সিমাম ছিল
প্রজেক্ট হেড ছিল, নন টেকনিক্যাল ছিল অনেকেই, বা ওইভাবে হাই কোয়ালিফাই ছিল না। তো এখন কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্ট হেড টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার বা বিএসসি মাস্টার্স এবং ডক্টরেট ধারীয় অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে যারা লিড দিচ্ছে। ইভেন বিশেষ করে একদম ফ্লোর লেভেল থেকে শুরু করে একদম ফ্লোর লেভেলে পর্যন্ত মিনিমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ার সবাই কাজ করতেছে। এটা একটা খুব ভালো গুড সাইন। তো আর আরেকটা বিষয় যেটা বললাম যে 100% এখানে এসি প্ল্যান্ট এবং সিলার ইউজ করা হয়, যেখানে টেম্পারেচার একদম কম থাকে, দেখা যায় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এর মতো। মানে কাজের একটা সুন্দর পরিবেশ এবং ফ্লাইয়ের পরিমাণ খুবই কম। এক সময় দেখা যেত যে ফ্যাক্টরি এপাশ থেকে ওপাশে গেলে পুরো শরীর বা চুল একদম সাদা হয়ে যেত। তো আলটিমেটলি এখন দেখা যায় অনেকে মানে একদম কর্পোরেট লেভেলে পোশাক পরেও কিন্তু ডিউটি করতে পারে। সরি, নেক্সট স্লাইড। তারপরে নেক্সট। তো এখানে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, যেটা আমি বললাম যে আমরা প্রায় বাইরে থেকে 97% আমরা কটনটা ইম্পোর্ট করে থাকি, যেটা ডে বাই ডে আমরা ইনহাউস প্রোডাকশনের ক্ষেত্রে জোর দিচ্ছে গভর্নমেন্ট থেকে। এরপরে এনার্জি যেটা ক্রাইসিস, এটাও কথা বললাম। তারপরে কম্পিটিশন, এটা একটা গুড পয়েন্ট যে আমাদের কম্পিটিটর অনেক বেশি। বিশেষ করে আমরা যখন বাইরে থেকে ইয়ার্ন ইম্পোর্ট করি তখন হয় কি যে যদি কোনো ক্লেম আসে বা কোয়ালিটি ফল করে তখন কিন্তু আমরা তাদেরকে নিয়ে আসতে পারি না, তাদেরকে বা তাদেরকে ক্লেম করলে দেখা যায় ওইভাবে ড্যামারেজ বলি বা ওই প্রোডাক্টটা ফেরত দেওয়ার মতো, রিটার্ন দেওয়ার মতো কোনো স্কোপ থাকে না। বাট আমরা যখন আমাদের বাংলাদেশ থেকেই সুতিটা ইউজ করি, বিশেষ করে নিটিং বা উইভিং এ যারা ইউজ করে, যে কোনো ক্লেম হলে কিন্তু ইজিলি তাদেরকে ক্লেম করতে পারে, ইভেন রিটার্ন দিতে পারে। তো তাতে হয় কি যে আমাদের গার্মেন্টস কোয়ালিটি ইমপ্রুভ করে এবং প্রোডাকশন লসটা কমে আসে, টাইমটা কমে আসে। তো সেক্ষেত্রে এটা একটা ভালো। সেক্ষেত্রে আমাদের ইন হাউস যত ইয়ার্ন কোয়ালিটি ইমপ্রুভ করবে, ইয়ার্ন প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে, তত আমরা কিন্তু আদার্স কান্ট্রির সঙ্গে তাল মিলাতে পারবো। সো সেক্ষেত্রে স্পিনিং এর বিকল্প নাই। স্পিনিং যদি ডেভেলপ না থাকে বা স্পিনিং এর যদি কোনো কারণে ধস আসে তাহলে টেক্সটাইল সেক্টর পুরো কোলাপস করে ফেলবে। কারণ ইয়ার্ন ছাড়া বাইরে থেকে ইয়ার্ন ইম্পোর্ট করে কখনোই ফ্যাক্টরি ইমপ্রুভ করতে পারবে না, অর্থাৎ গার্মেন্টস থেকে প্রফিট নিয়ে আসতে পারবে না। তো এবং ইয়ার্নের স্পিনিং এর যে কোয়ালিটি বা ইয়ার্ন কোয়ালিটি আদার্স কান্ট্রি যেগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান বা ভিয়েতনামের থেকে অনেক ভালো কোয়ালিটি এনশিওর করা হয় এবং খুবই ভালো মানের কোয়ালিটি কাস্টমাররা পেয়ে থাকে। ইভেন অনেক ইয়ার্ন কিন্তু বাইরের দেশেও এক্সপোর্ট হয়, এটা খুবই কম, দুই একটা ফ্যাক্টরি করে। বিশেষ করে যেমন আমাদের ফ্যাক্টরি থেকেই আমরা ইয়ার্ন বাইরে এক্সপোর্ট করি, যেমন ফ্লাক্স এক্সপোর্ট করি 100% ফ্লাক্স, যেটা বাংলাদেশে কোনো ফ্যাক্টরিতে হয় না, এনজেড টেক্সটাইলে হয়। তো এবং ব্লেন্ডেড যেটা করে, যে কটনের সঙ্গে ফ্লাক্সের যে ব্লেন্ডেড, কটনের সঙ্গে জুট, কটনের সঙ্গে হেম্প, পাইনাপেল, ব্যানানা, এই যে স্পেশাল আইটেমগুলো, এগুলো কিন্তু এখন বাংলাদেশে আছে, যেগুলো আগে বাংলাদেশে পলিশ করা সোট আপ ছিল। তো আমাদের কিছু পলিসিগত সাপোর্ট দরকার, যেটা আমরা জানি যে গভর্নমেন্ট থেকে পলিসিগত কিছু প্রবলেমের জন্য অনেক ফ্যাক্টরি অনেক সময় বন্ধ হয়ে যায়। তো এই পলিসি সাপোর্ট হলে যত স্পিনিং ফ্যাক্টরি ডেভেলপ করবে তত আলটিমেটলি ফরওয়ার্ড লিঙ্কেজে যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ডেভেলপ করবে। তো আরেকটি বিষয় যে লিডারশিপ, টেকনিক্যাল এক্সপার্ট, এটা আমি বললাম, একটু কথা বললাম। তো আরেকটা হলো যে আমাদের এই যে ইয়ার্নের ভোলাটাইল ডলার মার্কেটের কারণে একটা ইফেক্ট পড়ে। তো যেহেতু আমরা র মেটেরিয়াল বাইরে থেকে ইম্পোর্ট করি, তো বাইরে থেকে ইম্পোর্ট করলে ডলার ফ্লাকচুয়েশনের কারণে বা দেখা যায় 1 পাউন্ড তুলার যে দাম, 1 পাউন্ড তুলার দাম দেখা যায় 90 সেন্ট থেকে শুরু করে $1, এবং কোয়ালিটি ভেদে ওটা 80 সেন্টও হতে পারে বা $1.5 হয়। যেমন ইউএসএ তুলাগুলোর দাম অনেক বেশি, ইউএসএ তুলাগুলো প্রায় $1.5 উপরে।
আবার ইন্ডিয়ান তুলাগুলো 80 সেন্টেও পাওয়া যায়। এটা কোয়ালিটির উপর ভেরি করে আর কি, যে কোন কোন তুলের দাম কিরকম হবে। শনিরমান নেক্সট স্লাইডে যাও। আমরা এট এ গ্লান্স একটা দেখছি যে তোমরা এটা দেখে নিও, আমি স্লাইডটা দিয়ে দিব। তো দেখা যাচ্ছে যে 550টা স্পিনিং মিল আছে, তার ক্যাপাসিটি কত, যেটা আমি প্রিভিয়াসলি কথা বলেছি এ সম্পর্কে। তো আমাদের যে উইভিং এবং নিটিং যে ফ্যাক্টরি, নিটিং ফ্যাক্টরির সংখ্যা বেশি তুলনামূলক ফ্যাক্টরি কম, এবং উইভিং এ বাংলাদেশের লোকাল মার্কেটে অনেক ফ্যাক্টরি সাপোর্ট দেয়, বিশেষ করে যেমন মাধবদী, তারপরে এদিকে বাবুরহাটের যে প্রোডাক্টগুলো আমরা কিনি, 3 পিস থেকে শুরু সবকিছু, এগুলো অলমোস্ট বাংলাদেশ থেকেই সাপোর্ট দেয় স্পিনিং ফ্যাক্টরিগুলো। এছাড়া টাঙ্গাইলে করটিয়া বাজার থেকে শুরু করে, অর্থাৎ আমাদের লোকাল অলমোস্ট দেখা যায় আমাদের যে জনগণ আছে বা আমাদের দেশীয় যে জনগণের জন্য যে কাপড়টা প্রয়োজন, এই কাপড়ের মধ্যে সবাই যে বাইরের দেশের প্রোডাক্ট কিনতে পারে, কাপড় কিনে এরকম না, বাট বাংলাদেশি যে 3 পিস থেকে শুরু করে যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সবাই, শার্ট প্যান্ট থেকে শুরু সবকিছু, এগুলো কিন্তু বাংলাদেশের সুতা দিয়েই তৈরি হয় লোকাল মার্কেট, এবং একটা সাপোর্ট আসে ফ্যাক্টরিগুলো থেকে। যেমন 60টার উপরে উইভিং মিল ফেব্রিক তৈরি করে, আর ছোটখাটো তো অনেক ফ্যাক্টরি আছে, উইভিং আছে, আর নিটিং তো ম্যাক্সিমামই এক্সপোর্ট করে, এবং এগুলো ফুললি সাপোর্ট কিন্তু বাংলাদেশ স্পিনাররাই দিয়ে আছে আর কি, দিচ্ছে। নেক্সট স্লাইড শুনুন। তো এখানে আরেকটি বিষয় যে অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টস প্রোডাকশন করে আমাদের থেকে কিন্তু অনেক প্রাইস বেশি পায়, এটা একটা প্রবলেম আমাদের ক্ষেত্রে। এটা কম্পিটিটর মার্কেটের ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। যেমন এখানে একটা চার্ট আমি দেখাইছিলাম যে প্রাইসের যে ডিফারেন্সটা, যদি আমরা মেন্স ওভেন কটন ট্রাউজারের ক্ষেত্রে কল্পনা করি যে রিপাবলিক একটা দেখানো হয়েছে যে 35% তার হাই প্রাইসে আমাদের থেকে দিচ্ছে। ভিয়েতনাম, এখানে কিছু প্রোডাক্ট দেখানো হয়েছে তুর্কি কে কত পার্সেন্ট মোর দেন বাংলাদেশের চেয়ে বেশি প্রাইসে কি করতেছে। তো এখানে আরেকটি বিষয় যে যদি আমাদের ইন হাউস স্পিনার স্পিনিং থেকে ইয়ার্ন সাপোর্ট না দেয়, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি প্রফিট মার্জিন বা গার্মেন্টস এক্সপোর্ট করে প্রফিট মার্জিন অ্যাচিভ করাটা শর্ট আপ হয়ে যাবে আরো, যেহেতু আমরা এখনই প্রাইস পাচ্ছি না। আর আমরা যে প্রাইসে বায়ারদেরকে প্রোডাক্ট ডেলিভারি করি, সেক্ষেত্রে যেমন আমরা ওয়াটার ইউজ করতেছি, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের দেশের যে সম্পদ নষ্ট হচ্ছে সেটা কিন্তু কোনো কস্টিং এ আসতেছে না। এই যে আমরা পানি ইউজ করতেছি, তো 1 কেজি কাপড় বানাইতে কত পরিমাণ পানি খরচ হয়ে যাচ্ছে, আমাদের নদীরা অনেক দূষিত হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু কস্টিং এ আসে না, একটা সময় গিয়ে কিন্তু এগুলো ইফেক্ট করবে। হ্যাঁ, নেক্সট স্লাইড শরীর রহমান। তো এখন নেক্সট, এখানে এখন যদি কেউ স্পিনিং এ ক্যারিয়ার করতে চায়, তাকে কি কি স্কিল ডেভেলপ করতে হবে। যেমন কিছু সার্টিফিকেশনের কথা আমি বলি যে বাংলাদেশে 100% যেমন গার্মেন্টস এর ক্ষেত্রে আগে সার্টিফিকেট, বাইরে তো গার্মেন্টস থেকেই মূলত সার্টিফিকেশন গুলো নিয়ে থাকে। তো গার্মেন্টস গুলো সে ডাইং বা নিটিং বা উইভিং কে অর্ডার দেয়, তাদের থেকে সার্টিফিকেট নেয়। ওরা আবার ইয়ার্ন স্পিনারদের থেকে সার্টিফিকেট নেয়। অর্থাৎ সার্টিফিকেট নেওয়ার অর্থ হলো যে সার্টিফিকেশন বডিগুলো আছে এবং কিভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো এই প্রোডাক্টগুলো তৈরি করা তাদের রুলস মাফিক বা হাইজিনিক ওয়েতে হচ্ছে কিনা, বা কোনো ধরনের এনভায়রনমেন্ট পলিউশন করে হচ্ছে কিনা, বা কি ধরনের কোয়ালিটি এনশিওর করতেছে, মূলত এই জন্য এক একটা সার্টিফিকেট এক এক ধরনের সার্টিফিকেশন ইস্যু করে। তো যেমন কিছু সার্টিফিকেশনের নাম আমি লিখছি, যেমন আইএসও সম্পর্কে আমরা জানি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন সেট করে। আইএসও এর মধ্যে অনেকগুলো সেকশন আছে, যেমন আইএসও 14000 এনভায়রনমেন্টের উপরে,
9001 কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে সার্টিফিকেট দিয়ে থাকে। এরকম অনেকগুলো আছে, তোমরা এগুলো দেখলেই বা নেটে সার্চ দিলেই করতে পারবা। তারপর অকোটেক্স আছে, তারপর জিআরএস, বিশেষ করে এখন সবচেয়ে বড় স্পিনিং এর যেটা ইয়ার্ন তৈরি হচ্ছে বা সাস্টেইনেবিলিটি বাড়ানোর জন্য যেটা হোল ওয়ার্ল্ড যেটা নিয়ে কাজ করতেছে, তো সেক্ষেত্রে কিন্তু স্পিনিং এ প্রত্যেকটি ফ্যাক্টরি রিসাইকেলের উপর জোর দিচ্ছে এবং এর জন্য যে সার্টিফিকেশনগুলো যেমন জিআরএস, আরসিএস, ওসিএস সার্টিফিকেশন, অর্থাৎ রিসাইকেলের কত পার্সেন্টেজ ইউজ করতে হবে, ইভেন 100% রিসাইকেল ইউজ করা হচ্ছে, অনেক ইয়ান তৈরি করা হচ্ছে। যদিও এটা অনেকটা প্রসেস করা, কিন্তু তারপরও অনেক ফ্যাক্টরি এটাকে ট্রাই করতেছে প্রডিউস করার জন্য। এছাড়াও যেমন গডস আছে সার্টিফিকেট, রিজিয়ন এগ্রি আছে, বিসিআই, ফেয়ার ট্রেড, লিড, এগুলো প্রত্যেকটা সার্টিফিকেশনে আলাদা আলাদা ডিটেলস আছে। তো আমি এত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট সার্টিফিকেশন গুলোর নাম বললাম। তারপরে আরেকটা জিনিস দেখানো হচ্ছে, যেমন অর্গানিক স্ট্যান্ডার্ডের উপরে, অর্গানিকের উপরে কোন কোন সার্টিফিকেশন গুলো, ফেয়ার কন্ডিশনের উপরে, কেমিক্যাল কন্ট্রোলের উপরে, আর ওভারঅল স্ট্যান্ডার্ডের উপরে। এখানে কিছু আমি মেনশন করেছি, তোমরা দেখে নিও নরমালি। তো পরে যাও। তারপর এখানে আমি লিঙ্ক দেয়া আছে, ওই লিঙ্কে ঢুকলে তোমরা ইজিলি পাবা আর কি। পরে যাও আগে একটু। এখানে তো এখন মোটামুটি আমাদের প্রোডাক্ট বা রিসাইকেল মানে স্পেশাল প্রোডাক্ট সম্পর্কে আমি কম বেশি কথা বলছি। তো এখন কথা হলো যে এখন আমরা কিভাবে নিজেকে ডেভেলপ করব। আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছিলাম যে আমরা যে সেক্টরে জব করি না কেন আমাদেরকে স্পিনিং সম্পর্কে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো না। কারণ স্পিনিং কোয়ালিটি বা স্পিনিং প্রসেস সম্পর্কে না জানলে আমরা তো অর্ডারই প্লেস করতে পারবো না, ইভেন কস্টিং করতে পারবো না আর কি, যে এটা কস্টিং কি রকম এটাকে ইম্প্যাক্ট ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে যারা স্টুডেন্ট আছি, বিশেষ করে এখন থেকেই বেশি বেশি মিল ভিজিটে যেতে হবে। সেটা মিল ভিজিট একাডেমিক ভাবে হতে হবে এরকম না, এখন তো খুবই হিউজ স্কোপ, বা বড় ভাইয়েরা অনেকেই স্পিনিং ফ্যাক্টরিতে জব করে, বা বড় ভাইয়েরা না থাকলে বিভিন্ন ঘুরে আসা যায়। তো সেক্ষেত্রে একটু সুযোগ পাইলে বা ছুটি পাইলে যদি মিল ভিজিটে বেশি বেশি যাওয়া যায়, গেলে এবং বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন ডেভেলপ করে, বিভিন্ন মেশিনারিজ, এক একজন এক এক ব্র্যান্ড। কোন ফ্যাক্টরিতে আছে দেখা যায় ম্যানুয়ালি প্রোডাক্ট তৈরি করতেছে বা হ্যান্ড মিক্সিং, কোনটাতে আছে অটোমেশন, অটোমেটিক, অটো ব্লেন্ডেড। তো এগুলো যত বেশি দেখা যাবে তত কিন্তু আমাদের স্কিল বাড়বে। ইভেন যে সেক্টরে জব করি সেখানে গিয়ে কিন্তু হিট করবে এবং উইথিন শর্ট টাইমের মধ্যে আমরা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো আর কি। তারপরে আরো কিছু আছে, যেমন প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে প্রোডাক্টগুলো যেমন রিসাইকেল সম্পর্কে আমি কথা বললাম। আসলে রিসাইকেলটা কিভাবে তৈরি হচ্ছে, একটা রিসাইকেল আমরা জানি যে এটা হলো প্রি কনজিউম, একটা হলো পোস্ট কনজিউম। প্রি কনজিউম কি, যেটা ইউজের আগে বিশেষ ঝুট থেকে এটাকে আবার ক্রাশ করে ফাইবার ফর্মে নিয়ে যেটা ইউজ হচ্ছে প্রি কনজিউম, অর্থাৎ ইউজের আগে। আফটার ইউজ যেটা, এটা হলো পোস্ট কনজিউম। তো পোস্ট কনজিউম কত পার্সেন্ট দিয়ে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, সেখানে প্রোডাক্ট কোয়ালিটি কি ইম্প্যাক্ট ফেলে, তো এগুলো বিষয় কিন্তু ফ্যাক্টরিতে না গেলে দেখা যাবে না। বা প্রসেসে কিভাবে হাইলাইট হচ্ছে, বা প্রসেস কোয়ালিটি কেমন হচ্ছে, কোন কোন প্রবলেম গুলো ইয়ানের মধ্যে ফাইন্ড আউট হচ্ছে, বা পরবর্তীতে গিয়ে ফেব্রিকে বা ডাইং এ বা গার্মেন্টস এ গিয়ে হিট করতেছে, বা আপনার যখন সেটাকে ডেলিভারি হচ্ছে, বা এন্ড ইউজাররা কি ফিল করতেছে, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে এখন থেকে, বিশেষ করে স্টুডেন্ট লাইফ থেকে। তখন কিন্তু জব লাইফে গিয়ে খুব ইজিলি এই জিনিসগুলো কোপ আপ করা বা ক্যাচ করা খুবই ইজি হয়ে যাবে। তারপর নেক্সট, তো এগুলো নিয়েও একটু কথা বলছিলাম আমি, যে ফিউচার ইনোভেশন কি কি, যেমন স্মার্ট ইয়ান ম্যানুফ্যাকচারিং। স্মার্ট ইয়ান ম্যানুফ্যাকচারিং দ্যাট মিনস যেমন এখন মধ্যে সেন্সর ডেভেলপ করার প্ল্যানিং চলছে, যে এবং এখান থেকে যেগুলো গার্মেন্টস তৈরি হবে সেখানে সেন্সর কাজ করবে, এবং অনেক গার্মেন্টস এর সেন্সর ইউজ করা হচ্ছে। তারপরে এনার্জি যেন ওখানে প্রডিউস করা যায়, এবং ওই এনার্জি
ওখানে যেমন কেউ ইচ্ছে করলে মোবাইল চার্জ দিতে পারে বা ওই এনার্জি দিয়ে বিভিন্ন সেন্সর কাজ করবে। তারপরে বিভিন্ন গার্মেন্টসে কিন্তু প্রোডাক্টের দেখা যায় অটোমেটিক্যালি তার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকমও কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। এরপরে ন্যানো টেকনোলজি ইয়ান স্পিনিং এর যে বিশেষ করে মেডিকেল টেক্সটাইলে অনেক ধরনের ইয়ান যে প্রডিউস হচ্ছে, এটাকে ন্যানো টেকনোলজির মাধ্যমে ফিল্ট্রেশনের হিসেবে কাজ করছে। তারপর ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে কাজ হচ্ছে। তারপরে ইয়ানের মধ্যে দেখা যাচ্ছে যে কন্ডাক্টিভ কোনো কিছু ইয়ে করে বা কিছু কন্ডাক্টিভ ফাইবার আছে, এগুলো ইউজ করে যদি ইয়ান তৈরি করা হয়, দেখা যাচ্ছে ইয়ার মাধ্যমে আমরা হয়তো বা ইলেকট্রনিক্স বিভিন্ন পার্টসে বা ইয়েতে ইউজ করা যাবে। এরকম কিন্তু ডেভেলপিং এর কাজ চলছে এখন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে। এরপরে সাস্টেইনেবল প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা বললাম যে এনার্জি এফিসিয়েন্সি থেকে শুরু করে ওয়েস্ট রিডাকশন, তারপর ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল, বায়োডিগ্রেডেবল, তারপরে রিসাইকেল ফাইবার গুলো নিয়ে কাজ হচ্ছে। যেমন আগে আমরা পলিস্টারের কাপড় তৈরি করতে খুবই সমস্যা হতো, খুবই গরম লাগতো বা আমাদের চামড়ার জন্য নন হাইজেনিক, বাট এখন কিন্তু সেটাকে ন্যানো টেকনোলজির মাধ্যমে বায়োডিগ্রেডেবল করা হচ্ছে, ইভেন পোরাস সৃষ্টি করা হচ্ছে আর কি, অর্থাৎ এয়ার যেন পাস করতে পারে। এর জন্য বিশেষ করে স্পোর্টস ওয়্যারের যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি, স্পোর্টস ওয়্যারের যে প্রোডাক্টগুলো হয় এখন কিন্তু সেগুলো ওখানে পলিশটা থাকলেও, কারণ ওর একদিকে স্ট্রেংথ দরকার, অন্যদিকে কমফোর্টনেস দরকার, কমফোর্ট ফিল করতে পারবে। যদি গরম লাগে তাহলে তো তারা ইয়ে করতে পারবে, কিন্তু এই প্রোডাক্টগুলোর ডেভেলপমেন্ট কিন্তু ইয়ার্ন থেকেই ডেভেলপ হচ্ছে। চলো নেক্সট স্লাইডে যাও। সোহানুর রহমান, ভাই আগেরটাই যাবো? নেক্সট স্লাইডে যাও। তো যাই হোক, আমি বলতেছি ও আসো। তো আরো কিছু ইয়াজ হচ্ছে তাই, এবং অটোমেশন মেশিন গুলো আমরা যারা স্পিনিং ফ্যাক্টরি ভিজিট করেছি দেখছি যে ওখানে সে 1008 স্পিন্ডল আছে, তো ওয়ার্কাররা ওখানে ফিজিক্যালি ওখানে কিন্তু রিং ডাটা ইউজ করা আছে। রিং মানে অটোমেটিক পিসিং হবে, সেটা একটা বিষয়। আর এখন অলরেডি অনেক ফ্যাক্টরিতে যেমন অটোমেটিক্যালি ওখানে সেন্সর ফিট করা আছে, অটোমেটিক্যালি দেখাবে। এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ডে বাই ডে, এবং অটোমেটিক্যালি পিসিং হলে তখন দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ার অনেক কম লাগবে এবং ইয়ান কোয়ালিটি অনেক ইমপ্রুভ করবে। এই যে মডার্ন টেকনোলজি গুলোকে অ্যাডপ্ট করতেছে বা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, এগুলো কিন্তু মডার্ন যে স্পিনিং ফ্যাক্টরি গুলো আছে এগুলো কিন্তু অলরেডি বাংলাদেশে রানিং আছে বা বাংলাদেশ ফ্যাক্টরি গুলো এগুলো প্র্যাকটিস করতেছে। তো এরপরে তো মোটামুটি আমরা অ্যাট এ গ্লান্স উইথিন শর্ট টাইমের মধ্যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম যে একবার প্রেজেন্ট স্ট্যাটাস বাংলাদেশের রেসপেক্টে একদম বেসিক আইটেম থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেলের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু স্পিনিং এ তৈরি হচ্ছে।
ইভেন একদম বাংলাদেশে খুবই কম ফ্যাক্টরি আছে যে ম্যানুয়াল বা অনেক পুরাতন ওল্ড মডেলের মেশিন দিয়ে কাজ করে, এবং ম্যাক্সিমাম ফ্যাক্টরি গুলো অটোমেশনের দিকে ঝুঁকতেছে, এবং এনভায়রনমেন্ট আজ থেকে 5 বছর বা 10 বছর আগের চেয়ে অনেক ডেভেলপ। আর কেরিয়ার কথা আমি যেটা বললাম যে অলমোস্ট কেরিয়ারে আমরা ফার্স্টলি একটা আমরা কি চাই, আমাদের জব করার উদ্দেশ্য কি, যদি আমরা বলি যে হ্যাঁ সেবা তো ঠিক আছে, অবশ্যই দেশের জন্য কাজ করব, সেক্ষেত্রে নিজের জন্য কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি দরকার বা নিজের কেরিয়ার বিল্ড আপ করা দরকার। সেক্ষেত্রে কিন্তু এখন স্পিনিং দিচ্ছে অনেক ভালো ভালো ফ্যাক্টরি, অনেক ভালো হ্যান্ডসাম স্যালারি দিচ্ছে, অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে, এবং উইথিন শর্ট টাইমে, যেহেতু এখানে এক্সপার্ট কম এবং আগে ফরেন লিডাররা কাজ করতো, এখন ইনহাউস লিডার তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এখানে খুব ইজিলি নিজের কেরিয়ার ডেভেলপ করা যায় যদি সে স্কিল হয়। নর্মালি সব সেক্টরেই নিজের স্কিলনেসের উপর বেসিস করে সে কেরিয়ার ডেভেলপ করবে, বাট স্পিনিং এ হিউজ স্কোপ আছে। আর স্পিনিং এমন একটা সেক্টর যে এখানে নিজেকে যদি টেকনিক্যালি যত ডেভেলপ করা যায় তত সে তার পারফরমেন্স বা আদার্স যে ইয়েগুলো ইভ্যালুয়েশনে আসে, সেদিক দিয়ে মোটামুটি বলা যায় ভালো। আর আরেকটা বিষয় যে ফ্যাক্টরির ভিতরে থাকলে দেখা যায় আমরা আদার্স সেক্টরগুলোতে জব করলে যাওয়া আসা, জ্যাম, সেফটি, সিকিউরিটি সবকিছু মিলে অনেক টাইম লস হয়। সেক্ষেত্রে স্পিনিং এর ভিতরে থাকলে অফিসে যেতে, অফিসের ভিতরেই থাকা, 2 মিনিট লাগে তার অফিসে যেতে। তো এগুলো অনেক বিষয় আছে। যাই হোক, ইন্টারনালি যেগুলো আদার অন্য সেক্টর আর কি। তোমরা এটা কি বুঝলে, আমাকে একটু ফিডব্যাক দাও। রেসপন্স প্লিজ। ভাই হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। ভাই, আমাদের টেক্সটাইলের 4টা ডিপার্টমেন্ট আছে, যেমন ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট, অ্যাপারেল। মানে সবাই যখন চয়েস দেয়, তো চয়েস দেওয়ার সময় ইয়ার্নটাকে মানে পিছনে রাখে। তো ভাই আপনার কাছে মানে কি মনে হয়, মানে এটা কি আসলে মানে পিছনে রাখার কারণটা কি, বা সামনে কি ইয়ার্নের গ্রহণযোগ্যতা আরো বাড়বে কিনা? হ্যাঁ, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছো তুমি, বা আমরাও এটা ফেস করছি। যদিও আমাদের সময় এডমিশন টেস্টেই চয়েস দেওয়ার সিস্টেম ছিল না, বিশেষ করে 4th ইয়ারে যাওয়ার পরে আমরা চয়েস দিতাম। এখন এখানে যদি আমি একটি কথা বলি, আজ থেকে 10 বা 15 বছর আগে বুটেক্সে, যখন বুটেক্স হয় নাই, বিএসসি কলেজ ছিল আর কি, তখন কিন্তু ফার্স্ট চয়েস ছিল স্পিনিং, অর্থাৎ ইয়ান ম্যানুফ্যাকচারিং। কারণ কি ওই সময় আবার এত সাবজেক্ট ছিল না। যাই হোক, কিন্তু এরপরে অনেক, যেমন নিটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্চেন্ডাইজিং থেকে শুরু করে এই সেক্টরগুলোতে সবাই জব করার ইচ্ছে বেশি। কারণ কি কর্পোরেট লেভেলে জব করবে, ওখানে একটু মানে কি বলবো যে নিজেকে একটু স্মার্টনেস ভাবে প্রকাশ করা যায়, বা অর্থাৎ একটা জব এনভায়রনমেন্ট থাকে। মূলত আমরা সেটাই জানি আর কি। ইভেন আজ থেকে 5 বছর বা 10 বছর আগে যারা স্পিনিং এ জব করছে, বা 10-15 বছর আগে, তারা কিন্তু কখনোই বলবে না যে স্পিনিং এ জব করা ভালো বা এনভায়রনমেন্ট ভালো। তো এই যে আমাদের একটা নেগেটিভিটি আগে থেকেই চলে আসতেছে, তো মূলত এর জন্য স্টুডেন্টরা কিন্তু এটাকে ফার্স্ট চয়েসে দেয় না। কারণ স্পিনিং এর নাম শুনেই মনে হয় ওরে বাবা, এখানে তো হিউজ সাউন্ড, হিউজ ডাস্ট, এখানে স্যালারি নাই, পরিবেশ ভালো না, এখানে তো আমি দেখা যায় টাই কোট টোট পরে ডিউটি করতে পারবো না, বা একটা কর্পোরেট কালচার থাকবে না, এরকম মনে হয় আমাদেরকে। তো আমি কিন্তু এগুলো বিষয় নিয়ে কথা বলছি।
যে এখন যদি কর্পোরেট কালচার বলি সেটা স্পিনিং এ আছে, ডাস্ট যদি বলি এটা একবারে মিনিমাম সাউন্ড থেকে শুরু করে, ইভেন সবচেয়ে বড় যেটা প্রায়োরিটি যে এখানে ইনক্রিমেন্ট থেকে শুরু করে হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায়। এখন কথা হলো যে নিজে যদি আমরা স্কিল না হই সেক্ষেত্রে যে সেক্টরেই যাই না কেন আমরা কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবো না। আমরা দেখছি বা আমার এক্সপিরিয়েন্সে দেখছি যে অনেকেই মার্চেন্ডাইজিং এ আছে, সাপ্লাই চেইনে আছে, ডাইং এ আছে, ইভেন আমি তো স্পিনিং এ আছি শুরু থেকে। তো দেখা যায় আমার থেকে 50% স্যালারিও পায় না, মানে ফ্র্যাঙ্কলি বলতেছি আর কি। আবার আমার চেয়ে অনেকে বেশি স্যালারিও পায় অন্য সেক্টরে আছে। তো এখন ইট ডিপেন্ডস অন হিজ অর হার স্কিলনেস, টেক্সটাইল এক্সপার্টাইজ বা টেকনিক্যাল নলেজের উপর ডিপেন্ড করে, তার লিডারশিপের উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের যে নেগেটিভিটি মনের মধ্যে গেঁথে গেছে যে স্পিনিং মানেই ওখানে এগুলো থাকবে না, এই জিনিসটা এখন নাই। ইভেন যারা স্পিনে ঢুকতেছে উইথিন শর্ট টাইমে কিন্তু তারা ইভেন এখন স্পিনে। তো সেটা চয়েস ইনিশিয়ালি যাই দিক কেন, কারণ অনেকেই চয় না দেখে সিরিয়ালটা পড়ে। যেমন আমরা যখন 4th ইয়ারে, আজ থেকে কত 12-13 বছর আগের কথা বলতেছি, আমরা 4th ইয়ারে ডাইং পাওয়ার পরে পড়ি নেই, আমরা আমাদের কাছ থেকে সাধারণ আমরা বলছি আমরা স্পিনিং এই পড়বো। কেন? কারণ আমরা স্পিনিং এ সময় স্পিনিং সম্পর্কে আইডিয়া ছিল যে 8 ঘন্টা ডিউটি করবো, থাকার জায়গা আছে, তো থাকে না, 7 জনের জন্য একটা ডিপার্টমেন্ট খুলবে না, আমরা জোর করে কিন্তু স্পিনিং এ পড়ছি। আজ থেকে 12-13 বছর আগের কথা বলতেছি। তো তাহলে তখন আমাদের যে কনসেপ্ট ছিল, তো আল্লাহর রহমতে এখন এখানে এসে যেটা মনে হচ্ছে যে না, ওই ইয়েটা ভুল হয়নি, বা আমাদের যে ডিটারমিনেশন ছিল বা ডিটারমিন ছিলাম যের উপরে, মোটামুটি যে কয়েকজন পড়ছিলাম মোটামুটি সবাই ভালো পজিশনে আছে আর কি। তো মূলত তোমার যেটা কোশ্চিন করলা, তো মূলত এটা আমরা এই প্রশ্নের উত্তর জানতে হলে এখন ফ্যাক্টরিগুলো বেশি ভিজিট করতে হবে, তাহলে আমরা নিজেরাও দেখতে পারবো, ইভেন পরবর্তী যে স্টুডেন্ট গুলো এডমিশন টেস্ট দিবে, ভর্তি হতে আসবে, তাদেরকেও বলতে পারবো আর কি। আবার কিছু কিছু ফ্যাক্টরি যে আগের মতো নাই এরকম না, এখনো অনেক ফ্যাক্টরিও আছে। তো একজন বিএসসি ইঞ্জিনিয়ার অবশ্যই কম্পিট করে এমন কোনো ফ্যাক্টরিতে যাবে না বা তাকে হায়ার করবে না যে যেখানে কিছুই নাই আর কি। এবং খুব ভালো ভালো গ্রুপগুলো, বিশেষ করে স্কোয়ার, ডিবিএল থেকে শুরু, যেমন আমাদের এনজেড গ্রুপ, তারপরে এরকম অনেক বড় বড় গ্রুপগুলোরই কিন্তু স্পিনিং আছে এবং স্পিনিং এ ক্যারিয়ার করার মতো অনেক সুযোগ আছে আর কি। ইভেন বাইরের দেশেও জব করা যায়, এখন যেমন ভিয়েতনাম থেকে হায়ার করতেছে, তারপরে এদিকে কোরিয়াতেও কিন্তু অনেক স্পিনিং ফ্যাক্টরি আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়াতে আছে, চায়নাতে আছে। হ্যাঁ শনির রহমান বলো। পরের প্রশ্নটা হচ্ছে যে ভাই, আপনি তো সিটেকে পড়ে গেছেন, আমাদের যে মেশিন গুলা, এই মেশিন গুলার সাথে বর্তমান সময়ের যে মেশিন গুলো ইন্ডাস্ট্রিতে, এইগুলার কি মানে পার্থক্য অনেক বেশি? হ্যাঁ এখানেই, হ্যাঁ এটা খুব ভালো একটা কথা বলছো যে আমরা আমাদের ক্যাম্পাসের যে মেশিনগুলো, নট অনলি আমাদের ক্যাম্পাস, বাংলাদেশ যতগুলো ক্যাম্পাস আছে ইভেন বুটিক্স সহ, এখানে কিন্তু পুরাতন মেশিন বেশি। ইদানিং কিন্তু অনেক নতুন মেশিন চলে আসছে ক্যাম্পাসে, প্র্যাকটিক্যাল হচ্ছে বা রিসার্চের। তো সেই মেশিন গুলো দেখেওই কখনো স্পিনিং এ চাকরি করার ইচ্ছা জাগবে না বা স্পিনিং নেওয়ারও ইয়ে থাকবে না আর কি। তো এগুলো ফ্যাক্টরিতে সব অটোমেশন, এখন সব নিউ ব্র্যান্ডেড মেশিন, এবং যেগুলো আগের যে ব্র্যান্ড এবং এখনকার ব্র্যান্ডের মধ্যে কোনোই মিল নাই বলা যায় এক ধরনের আর কি। তো সেক্ষেত্রে তোমরা বেশি বেশি যদি মিলে যাও বা অনেকেই গেছো বা মিল ভিজিট করতেছো, তখন কিন্তু দেখতে পারবা যে আসলে কতটা ডিফারেন্স। ভাই বিভিন্ন টেক্সটাইল ফেয়ার হয়, মেশিন নিয়ে অনেক ফেয়ার হয়, এই ফেয়ার গুলার গুরুত্ব কেমন? না টেক্সটাইল ফেয়ারে তো সব ধরনের আইটেমের মেশিন থাকে, তো ওখানে ওই মেশিনগুলো দেখে
যেহেতু তোমাদের এক্সপিরিয়েন্স নাই, তোমরা মডার্ন টেকনোলজি সম্পর্কে আইডিয়া থাকবে, দেখতে পারবা, বাট একদম মানে যদি রুট লেভেলে জানতে চাও সেক্ষেত্রে ফ্যাক্টরিতে যেতে হবে, কারণ ওখানে তো একদম প্রোডাকশন রানিং। আর ফেয়ার গুলোতে তো প্রোডাকশন থাকে না, ওরা মূলত ফেয়ার গুলো করে মেশিন বিক্রি করার জন্য। ওখানে ইফেক্টিভ হলো কাদের জন্য? যারা মেশিন কিনবে, মূলত যারা ওনার, তাদের জন্য ওকে। বাট অবশ্যই তোমাদের যাওয়া উচিত ফেয়ার গুলোতে, গেলে অনেক কিছু দেখতে পারবা, যেটা তোমাদের থিঙ্কিং ক্যাপাসিটি ব্রডলি করবে আর কি, ব্রড মাইন্ডেড থিঙ্কিং করতে পারবা, যেটা পরবর্তীতে আবার এক্সপিরিয়েন্সে কাজে লাগবে যখন ফ্যাক্টরিতে জব করবা। কিন্তু ফ্যাক্টরিতে যাওয়ার বিকল্প নাই, সেটা যে শুধু স্পিনিং ফ্যাক্টরি না, যে সেক্টরে জব করতে চাও সবগুলোতে আর কি, স্পিনিং এ যাও, ডাইং এ যাও। আবার স্পিনিং এ জব করতে গেলে কিন্তু তোমাদেরকে ফরওয়ার্ড লিঙ্কেজের যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে, না হলে তোমরা কি সুতা তৈরি করবা, তার আলটিমেটলি গোল কি, কোন ফলটা ফেব্রিকে গিয়ে ইফেক্ট করতেছে, ক্লেম আসবে, কোন ফলটা ডাইং এ গিয়ে ইয়ানের ফল্টের জন্য ডাই নষ্ট হয়ে যাবে, কালার ভেরিয়েশন আসবে, গার্মেন্টস এ গিয়ে কি প্রবলেম হচ্ছে, এগুলো জানতে হবে। মোর্শেদ হ্যান্ড রেজ করছো, প্রশ্নটা করো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমরা মানে আগ থেকেই শুনে আসতেছি যে শেয়ারটা স্টপ করে দাও, তাহলে হয় কি ওয়ান বাই ওয়ান কথা বললে ভালো হবে। হ্যাঁ বলো। জি ভাই শুনে আসতেছি যে মানে স্পিনিং ইন্ডাস্ট্রিতে মানে বেশি নয়েজ, বেশি ডাস্ট। ক্যামেরা অন করো, যে অন করা পসিবল যার পক্ষে, তাহলে কথা বলে, যদিও অনলাইন, বাট দেখা না গেলে মনে হয় যে অন্ধকারের মধ্যে কি বলতেছি নিজেও বুঝতেছি না, ইন্টারেকশনটা থাকে না আর কি। হ্যাঁ বলো, কোশ্চেন করো। জি ভাই, তো সেক্ষেত্রে শুনেছিলাম যে মানে স্পিনিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে নাকি অনেক ডাস্ট হয়, অনেক সাউন্ড নয়েজ। তো সেক্ষেত্রে ম্যানমেড যে ফাইবার ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর সাথে সিনথেটিক যেগুলো আছে এগুলোর মধ্যে কতটুকু তারতম্য বা পার্থক্য, কোনটা ভালো অপশন হতে পারে, বা কোনো এদিকে ডাস্ট অথবা সাউন্ডের ক্ষেত্রে কোথাও কোনো পার্থক্য কিরকম, এটা জানতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ম্যানমেড ফাইবার ফ্যাক্টরি তো বাংলাদেশে কম, মানে একটা যদি বলি যে ম্যানমেড ফাইবার প্রডিউসিং ফ্যাক্টরি, এটা কয়েকটা আছে, চাইনিজ কয়েকটা ফ্যাক্টরি আছে, বাট ম্যানমেড ফাইবার ইয়ান যে তৈরি হচ্ছে স্পিনিং ফ্যাক্টরিগুলোতে প্রোডাকশন হচ্ছে, যেমন ম্যানমেড ফাইবারের সঙ্গে কটন ব্লেন্ডেড বা 100% ম্যানমেড ফাইবার, যেমন পলিস্টার 100% পলিস্টার ইয়ান তৈরি হচ্ছে। তারপরে ভিসকোস, যেমন রিজেনারেটেড সেলুলোজিক যে ফাইবারগুলো, ভিসকোস তৈরি হচ্ছে, টেন্সিল তৈরি হচ্ছে। হ্যাঁ, আবার কটনের সঙ্গে ব্লেন্ড হচ্ছে। মানে সাউন্ডের ক্ষেত্রে তো মেশিন চললে সাউন্ড থাকবেই, সেটা ম্যানমেড ফাইবারেই ইয়ান তৈরি করুক আর 100% কটনই করুক না কেন বা ব্লেন্ডেড করুক না কেন। আর তুমি যেটা বলতেছো, যদি 100% ম্যানমেড ফাইবার তৈরি করে এবং ফাইবারের ফ্যাক্টরিগুলো অনেক কম, তো ওগুলোতে গেলে নিজের কেরিয়ারের জন্য একটু ডিফিকাল্ট হবে সুইচ করা, সেটা একটা বিষয়। আর ওখানে প্রসেস থাকে কম, তো আলটিমেটলি প্রসেস কম থাকলে ডাস্টও কম হবে, সাউন্ডও কম থাকবে। আর ওখানে যেমন যে স্পিনিং প্রসেসগুলো ইউজ করে, ড্রাই স্পিনিং, ওয়েট স্পিনিং, তাই না, এরকম আর কি। জি ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ইয়ানে তো 97%ই ইম্পোর্ট, বাইরে থেকে আনতে হয়। তো এখানে বাইরে থেকে আনার যে প্রক্রিয়া, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের সাথে আমাদের কেরিয়ারটা কেমন হতে পারে, বা এই ধরনের কেরিয়ারটার মানে ভবিষ্যতে গ্রহণযোগ্যতা কেমন থাকবে? বাইরে থেকে বেশি যে ইম্পোর্ট করে, এরকম ইম্পোর্ট করে, যেমন স্পানডেক্স ইয়ানগুলো, এবং এগুলো বাংলাদেশে হিউজ পরিমাণে প্রোডাকশন হচ্ছে। তো বাংলাদেশে যে প্রোডাকশন হচ্ছে ইয়ানে, আর আমাদের কাস্টমারদের যে ডিমান্ড, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর যে ডিমান্ড, এখনো অনেক বাকি।
এই ডিমান্ড ফুলফিল করার জন্য। বুঝছো, মানে জি ভাই। আরো যদি মনে করো যে সে আরো 100 ফ্যাক্টরিও যদি হয়, তারপর মনে হয় না যে কাস্টমারদের ডিমান্ড ফুলফিল করতে পারবে। ঠিক টাইম ফুলফিল করার জন্য কিন্তু ইন হাউস অর্থাৎ দেশীয় ইয়ার্ন যদি কোয়ালিটি ফুল ইয়ার্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি লিড টাইমটা ইয়ে করা যায়। আর বাইরে থেকে আসলে ইম্পোর্ট করে এখানে একদিকে কস্টিং বেড়ে যায়, ফ্রেট চার্জ থাকে, তারপর অন্যদিকে প্রফিট মার্জিনও কিন্তু অনেক কমে আসে। আর যদি কোনো কারণে ইয়ার্নের মধ্যে ফল্ট থাকে বা কোয়ালিটি ক্লেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক মানে বায়ারদের কাস্টমার টার্গেট ফুলফিল করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর কি। নেক্সট কোশ্চেন। ভাই আমি একটা কথা শুনছিলাম যে ওই অন্যান্য সেক্টরের থেকে, যেমন ডাইং বা প্রিন্টিং এর তুলনায় স্পিনিং এর জবে ইনক্রিমেন্টটা বেশি আর কি, শুরুতে বেশি। তো এটা কি মানে কিরকম ইনক্রিমেন্টটা কিরকম? না, ইনক্রিমেন্ট হলো কি, মনে করো সে তুমি ডাইং এ জয়েন করো 20,000 টাকা স্যালারি ইনস্ট্যান্ট, বা 25,000 টাকা স্যালারিতে, বা গার্মেন্টস এ জয়েন করছো, বা স্পিনিং এ জয়েন করছো 18,000 টাকা স্যালারি। দেখো তোমাকে ওখানে কিন্তু থাকতে দিবে, থাকা ফ্রি। তো তুমি বাইরে থাকতে গেলে অবশ্যই তোমার 2-3-4 হাজার, অনেক দূরে থাকতে হবে, সেটাও পাওয়া এখন ডিফিকাল্ট, বাসা ভাড়া অনেক বেশি। তাহলে তোমার 4,000 থেকে 5,000 টাকা কিন্তু অ্যাড হচ্ছে। তারপরে তোমার ইউটিলিটি বিল আসবে মনে করো 1,000-1,500, গ্যাসের আসবে, দুইটা মিলে 2-2.5 হাজার আসবে, সেটাও অ্যাড হচ্ছে। বাবুর্চি কোনো টেনশন নাই, এগুলোর একটা বিল অ্যাড হবে, মানে ফ্যামিলি নিয়ে থাকতে হবে। এগুলো ওভারঅল হিসাব করলে তুমি দেখা যায় 8-10 হাজার টাকা তুমি কোম্পানি থেকে পেয়ে যাও। তার সঙ্গে ধরো 10,000 টাকা কত হচ্ছে, 28,000 টাকা। সবচেয়ে বড় যে মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং জব সিকিউরিটি অ্যান্ড সেফটি, নিজের সেফটির জন্য ফ্যাক্টরি অবশ্যই বেটার। তারপর তোমাকে যাওয়া আসার জন্য মিনিমাম 2-3 ঘন্টা জ্যামে বসে থাকতে হবে। তারপরে যাওয়া আসার একটা খরচ আছে। তারপরে ইনিশিয়াল যে জবের ক্ষেত্রে আমি বললাম, ইনক্রিমেন্টের ক্ষেত্রে ইনক্রিমেন্ট আসলে সব সেক্টরে তোমার স্কিলনেসের উপরে, তোমার কাজের এক্সপার্টাইজের উপরেই ডিপেন্ড করে মেইনলি আর কি। স্পিনিংও ইনক্রিমেন্ট যে হয় না, হ্যাঁ, স্পিনিং এ তো হিউজ লোক, অর্থাৎ অনেকেই কাজ করে, অনেক লোক নিয়ে, এবং ইনভেস্টমেন্টও অনেক হাই। তো সেক্ষেত্রে দেখা যায় সে একটা জায়গায় 200 লোক কাজ করে, আরেক জায়গায় 2,000 লোক কাজ করে। 2,000 লোকের ইনক্রিমেন্ট এবং 200 লোকের ইনক্রিমেন্টের মধ্যে তো অনেক তফাৎ। কিন্তু ইনক্রিমেন্ট যে খারাপ হয় এরকম না, আবার যে খুব বেশি হয় এরকমও না, মোটামুটি স্ট্যান্ডার্ড থাকে আর কি। স্পিনিং এ যেহেতু ফ্যাক্টরির সংখ্যা বেশি, জব সুইচের ফ্যাক্টরিতে জব সুইচ করে 2-3 গুণ স্যালারিতে জব সুইচ করতে পারো যদি তুমি ক্যাপাবল হও আর কি। তো যেহেতু ফ্যাক্টরির সংখ্যা বেশি, জব সুইচেরও ক্যাপাসিটি বেশি। আর যদি ফ্যাক্টরির সংখ্যা খুব কম থাকে, তাহলে তো জব সুইচের ক্যাপাসিটি অনেক কম থাকে। একটা ফ্যাক্টরিতে লং টাইম থাকতে হয়, আর একটা ফ্যাক্টরিতে লং টাইম থাকলে তো সব ফ্যাক্টরি তোমাকে ইনক্রিমেন্ট দিবে এরকম না, বিভিন্ন সিচুয়েশন থাকে। তো এর জন্য তো বললাম যে অনেক সেক্টরে আছে যে যারা স্পিনিং এ জব করে তাদের চেয়ে 50% স্যালারি এখনো পাচ্ছে আমাদের ব্যাচেরই, আবার অন্য সেক্টরে আমাদের চেয়েও বেশি পাচ্ছে। সেটা পরিমাণে মানে এটা নাম্বার অফ কোয়ান্টিটি খুবই পুয়ার আর কি, যে বেশি পাচ্ছে। ম্যাক্সিমামই দেখা যাচ্ছে স্পিনিং এ যারা জব আমরা করতেছি অলমোস্ট তাদের মতো বা তাদের চেয়ে কম পাচ্ছে আর কি, যদি প্র্যাকটিক্যালি বলি আমি ফ্র্যাঙ্কলি। বা স্পিনিং এ যারা যে সুযোগ সুবিধা নিয়ে থাকতেছে আদার সেক্টরে খুবই কম আছে, কিন্তু আবার অনেকেই আদার সেক্টরে অনেক ভালো আছে। আবার কিছু কিছু জব সেক্টর আছে, যেমন বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তো তাদের সঙ্গে তো দেশীয় কোম্পানি আসলে তুলনা করলে হবে না।
নেক্সট। জি ভাই। আর কার কোনো কোশ্চেন আছে? তোমরা মানে আসলে আর কোনো আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, এটা হলো যে আজকে জাস্ট আজকে যেটা ওয়েবিনার সেটা হলো যে একটা পরিচয় পর্ব। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো না বা আমিও তোমাদেরকে চিনি না, যেহেতু ক্যাম্পাসে যাওয়া হয় না, বা আদার্স যারা আউটসাইড থেকে আসে অনেক স্টুডেন্ট যদি এখানে কেউ থাকে, তো সেক্ষেত্রে আমার সঙ্গে তোমরা স্পিনিং সম্পর্কে যে কোনো বিষয়ে জানার হলে পার্সোনালি যোগাযোগ করতে পারবা, এবং যে কোনো কোয়ারি থাকলে তোমরা আমাকে বলতে পারবে আর কি। তখন হবে কি যে 1 by 1ও অনেক কিছু সলভ করতে পারবা, বা অনেকেই হয়তো বা এখানে বলতে পারতেছে না, বা অনেকে বুঝতেই পারেনি কি বলছি আমি। তো সেক্ষেত্রে সবার জন্য যে কোনো সময় তোমরা নক করতে পারবা। ফোন দিলে যদি আমি রিসিভ করতে নাও পারি, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবা। আর তোমরা স্লাইডটা নিও, স্লাইডটা নিলে ওখানে আমার ফোন নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেইল আছে, কোনো সমস্যা নাই। তাহলে ইজিলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো আর কি। অর্থাৎ স্পিনিং সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে বা স্পিনিং এ জব করার ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে কোন কোন দিকগুলো আসলে নজরে আসতে হবে বা কোন বিষয়ের উপর ফোকাস দেওয়া দরকার সেগুলো জানতে পারবে। বা এখানেও আমি বলছি কিছু কিছু বিষয়ের কথা। বলো, ভাই আর আরেকটা কিছু প্রশ্ন আছে? হচ্ছে, মানে এটা সবারই একটা আগ্রহ যে মানে টেক্সটাইলে যখন কেউ ভর্তি হয় তখন আহ, বলা হয় থাকে 6 ডিজিট স্যালারি, 7 ডিজিট স্যালারি। আসলে স্পিনিং সেক্টরে ভাই একটা মানে স্যালারি রেঞ্জটা আসলে কেমন, মানে এই ব্যাপারে একটু ধারণা দিলে হবে। জি ভাই। ভাই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। মেবি হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, মানে কি কি একটু আগে কি বলছো আমি বুঝতে পারিনি তোমার কথাটা। ভাই টেক্সটাইলে যখন মানে আমরা ভর্তি হই তখন মানে সবার একটা আগ্রহ থাকে যে মানে কোন পদে মানে কেমন স্যালারি পাচ্ছে, এরকম স্যালারি রেঞ্জটা আসলে কেমন, মানে এটা সবারই জানার আগ্রহ। মানে বর্তমান বাংলাদেশের রেসপেক্টে যদি বলি যে সব সেক্টরে অন অ্যান অ্যাভারেজ হলো 20 থেকে 25, বুঝছো? জি ভাই, ইভেন শুরুতে। স্পিনিংও সেম। শুরুতে স্পিনিংও সেম, তবে স্পিনিং এ যেগুলো ভালো গ্রুপ সেগুলোর ক্ষেত্রে সেম, বাট কিছু আছে, কিছু ফ্যাক্টরি দাদা একটু মানে অত বড় গ্রুপ না বা ভালো, সেগুলোকে একটু কম, বাট আদার্স গুলো ধরুন 25 চলে আসে। আর এমনিতে অনেক ফ্যাক্টরির উপরে যাওয়ার চেষ্টা করি আর কি, গভর্নমেন্ট থেকে যারা আসে। আর প্রাইভেট থেকে আসলে একটু কম দেই, ডিপ্লোমা হলে মানে ক্যাটাগরি করা আছে আর কি। আবার মাল্টিন্যাশনাল থাকা টাকা কোম্পানি ফ্রি, গুলোতে কি 100% অ্যাকোমোডেশন স্যালারি ফেসিলিটিস পায়। এখন বাংলাদেশে টেক্সটাইলের মাল্টিন্যাশনাল কোম্পানি বলতে যেমন বাইং হাউস গুলো আছে, স্পিনিং তো এরকম মাল্টিন্যাশনাল কোম্পানি নাই বাংলাদেশে। তারপর তোমার গার্মেন্টস বলো, ডাইং বলো, নিটিং বলো, এগুলো আমাদের দেশীয় ফ্যাক্টরি বেশি, কিছু কিছু জয়েন্ট ভেঞ্চার আছে। আর বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে যেমন গার্মেন্টস আছে কিছু, তারপরে যেমন কোরিয়ান তোমার চিটাগাং এ যে কোরিয়ান ফ্যাক্টরি আছে, ইয়ং ওয়ান মেবি, তাই না? ওটা তো মাল্টিন্যাশনাল কোম্পানি, যেহেতু বাইরের ওনার, ওরা তো দিচ্ছে কত 22-25 এরকম, 20 থেকে 22 ইনিশিয়ালি আর কি। মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো এরকমই স্যালারি দেয়। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ছিল ভাই।
হ্যাঁ বলো। ভাই যেমন প্রোডাকশন অথবা হচ্ছে ডাইং সেক্টর থেকে যে কেউ মানে যে কোনো দিকে ইজিলি সুইচ করতে পারে জব পরবর্তীতে চাইলে। তো যদি কেউ মানে প্রথমে স্পিনিং এ ঢোকার কি স্পিনিং প্রোডাকশন, তখন হচ্ছে কি ইজিলি যে কোনো জায়গায় সুইচ করতে পারে নাকি কিছু কিছু নির্দিষ্ট জায়গায় প্রতিবন্ধকতা থাকে বা নির্দিষ্ট কোনো সেক্টরে যাওয়া যায় না, যদি একটু জানাইতেন আর কি ভাই। হ্যাঁ, এটা হলো যে নর্মালি তো যে সেক্টরে বা সেক্টরগুলো সেটা ভ্যালু, যেটার এক্সপিরিয়েন্স তুমি যে কোনো সেক্টরে যাও না কেন কাজে দিবে। মনে স্পিনিং এ তুমি, এবং এটা বাধ্যতামূলকই করা উচিত যে প্রত্যেকটা সেক্টরে যাওয়ার আগে অবশ্যই স্পিনিং এ 1 থেকে 2 বছর চাকরি করা উচিত। করলে এটা আমাদের দেশের জন্য এবং তার জন্য ভালো। আর স্পিনিং এর বিষয়টা হলো যে তুমি 2 বছর স্পিনিং এ জব করছো, করার পরে তুমি মার্চেন্টাইজিং এ গেছো বা ডাইং এ বা আদার সেক্টরে, ঠিক তুমি তার 2 বছরে বা 1 বছরে তুমি নিজেকে যেভাবে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবা, আর যে সরাসরি স্পিনিং এ সম্পর্কে আইডিয়া কম, ডাইং এ বা অন্যান্য জায়গায় জব করতেছে, তুলনামূলকভাবে যে ডিরেক্টলি ওই সেক্টরে ঢুকছে তার চেয়ে স্পিনিং এ যে ঢুকছে সে একটু পরে হলেও, মানে পরে জয়েন করলেও এক সময় গিয়ে দেখা যায় যে তার থেকেও সে উপর পোস্টে বা ক্যারিয়ার বিল্ড হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে, কারণ তার রুট লেভেলে অর্থাৎ বেস লেভেল। তোমার মাদারকে যদি তুমি চেনো, যে স্পিনিং সেক্টরকে মাদার বলা হয় টেক্সটাইলের, তো সেটা যদি তুমি জানো একদম ফিজিক্যালি এক্সপিরিয়েন্স দিয়ে, আর কেউ আদো আদো জ্ঞান নিয়ে ভাষা ভাষা থিওরি পড়ে শেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। যেমন আমাদের ব্যাচেরই একটা ছেলে স্পিনিং এ, সে ডাইং এ জব করছে, পরে আবার স্পিনিং এ জব করছিল 1-2 বছর, করার পরে সে মার্চেন্ডাইজিং এ খুব সহজেই কিন্তু ওই 4-5 বছরও মেবি না, মানে স্পিনিং আর ডাইং মিলে এরকম 3-4 বছর পরে 1 থেকে 2 বছরের মধ্যেই সে কিন্তু মার্চেন্ডাইজিং ম্যানেজার হয়ে গেছে। অথচ যারা ডিরেক্টলি মার্চেন্ডাইজিং এ ঢুকছে তারা দেখা যায় অনেকেই তখন সিনিয়র মার্চেন্ডাইজার এরকম আছে। কারণ কি একটাই, সে তার নিজের কথা যে আমার স্পিনিং এর এক্সপিরিয়েন্সটা বেশি কাজে দিচ্ছে। কারণ তোমাকে তো ফুল প্রসেস তো আসে মূলত স্পিনিং থেকে, তোমার কোন প্রোডাক্ট তৈরি করবা তার প্রসেস কি সেটা তো তোমাকে জানতে হবে। তাহলে সেটা কিভাবে জানবা? এটা তো স্পিনিং থেকে জানতে হবে, কারণ ইয়ার্ন তো আর ডাইং এসে তৈরি হবে না, আর ইয়ার্ন প্রত্যেকটা ইয়ার্ন তৈরি করার প্রসেস আলাদা, তাই না? মনে করো যে তোমরা পিসিসিবিসি 65-35 কাপড় তৈরি করবা কস্টিং ইয়ে করে, তো সেখানে যদি 100% কটন দিয়ে ইয়ার্ন কিনি, সেটা কি পসিবল ওই বায়ারদের কাস্টমার ফুলফিল করা? তো এগুলো তো ফিজিক্যালি যাদের এক্সপিরিয়েন্স আছে তারা খুব ইজিলি বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পারবে, সলিউশন করতে পারবে, ইজি আন্ডারস্ট্যান্ড ইয়ে করতে পারবে আর কি। তো সেক্ষেত্রে আদার সেক্টরে যারা আছে তারা তো অবশ্যই জানবে, বাট একটু সময় লাগবে আর কি। সো স্পিনিং এর এক্সপিরিয়েন্স মানে এটা কখনো ইয়ে হবে না আর কি। কিন্তু এক সেক্টর থেকে আরেকটা সেক্টরে গেলে অবশ্যই আবার ওরা ফ্রেশ হিসেবেই কাউন্ট করে। বুঝছো মোর্শেদ আলম? ভাই তাহলে তো শুরুতে একজন জি ভাই বলুন। ফ্রেশার যে সেক্টরে জয়েন করবে তাহলে তো সেই সেক্টরেই থাকতে হবে। অন্য সেক্টরে গেলে যদি তাকে ফ্রেশার হিসেবে কাউন্ট করে তাহলে তো অন্য কোনো সেক্টরে যাওয়া উচিত। এইটা অবশ্যই, এর জন্য তো তোমাদেরকে এখন থেকেই প্ল্যানিং করতে হবে যে হুইচ সেক্টর ইজ পারফেক্ট ফর ইউ। তো সেক্ষেত্রে তোমাকে এখন থেকে যদি তোমরা প্ল্যানিং না করো, হুটহাট করে একটাতে জব পাইছো ঢুকে গেলা, আবার 2 দিন পরে ওটা বাদ আরেকটা সেক্টরে, আরেকটা বাদ আরেকটা সেক্টরে, তো তখন আবার একটু ক্যারিয়ার ইয়ে করতে সমস্যা হবে আর কি। তো যারা যে সেক্টরে জব করতে চাও ওই সেক্টরেই জয়েন করবে, ইভেন এখন থেকে ওই সেক্টরের উপর স্পেশালি তোমাদের নজরদারি রাখতে হবে। তবে যে সেক্টরই করো না কেন স্পিনিং সম্পর্কে জ্ঞান রাখলে এটা মানে কি বলবো যে ফেলনা হবে না আর কি, মানে নষ্ট হবে না টাইমটা। অবশ্যই সব সেক্টর সম্পর্কে আলটিমেটলি জানা হয়ে যায় টপ লেভেলে যখন যাওয়া হয়, কিন্তু স্পিনিং সম্পর্কে বেসিক্যালি অন্যান্য সেক্টরে যারা জব করে তারা একটু কম জানে। আমাকে বিশেষ করে আমাদের যারা যে সেক্টরে আছে না কেন অনেকেই বিভিন্ন সময় ফোন দেয়
কারণ কি তারা সবই বোঝে বাট স্পিনিং বোঝে না, স্পিনিং রিপোর্ট বোঝে না, স্পিনিং সম্পর্কে আইডিয়া কম, কারণ তারা স্পিনিং এর উপর শুরু থেকে নজরদারি করে নাই। তো তারা তো বুঝতে পারে না। আর স্পিনিং তো হিউজ একটা টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যদি 100% অ্যাপ্লিকেশন কিন্তু স্পিনিং এ হয়। অর্থাৎ আমরা যা পড়ি বা প্র্যাকটিক্যালি ফার্দার প্রসেস গুলোতে কিন্তু এতটা অ্যাপ্লিকেশন হয় না, স্পিনিং এ হয়, এদিকে নিটিং উইভিং এ হয়, বা ডাইং এ তো মনে করে কেমিক্যাল রিলেটেড কাজগুলো বেশি থাকে। গার্মেন্টস এ তো মনে করে কিছুই নাই নরমালি, ওখানে যে কেউ নন টেকনিক্যালও খুব সহজে শিখতে পারে। বাট স্পিনিং এর টেকনিক্যাল টার্ম গুলো শেখা ছোটাপ এবং অনেক সময় দিতে হয়, ইভেন তোমাকে রুট লেভেলে জানতে হবে। তো এই জন্য স্পিনিং ফ্যাক্টরি গুলো ভিজিট করো, যে যে সেক্টরে যাও না কেন বেশি বেশি স্পিনিং এ ভিজিট করা উচিত, আমার কাছে এটা মনে হয় আর কি। আর অবশ্যই যে যে সেক্টরে যেতে চাও শুরু থেকে সেই সেক্টরে জয়েন করাই ভালো। তোমরা ওই সেক্টরে জয়েন করবা, করে লিঙ্ক আপ করবা, সব সেক্টরে যোগাযোগ রাখবা, স্পিনিং থেকে শুরু করে সবগুলো। কারণ তুমি যে সেক্টরে জব করো না কেন প্রত্যেকটা সেক্টর আরেকটা সেক্টরের সঙ্গে লিঙ্ক আপ করা একই তো কথা। কারণ তোমাকে আলটিমেটলি গোল তো আমাদের গার্মেন্টস, তো গার্মেন্টসটা তো সব সেক্টর হয়েই পরে গার্মেন্টস তৈরি হবে, এটা তো আর একবারই গার্মেন্টস হবে না। এটার জন্য টেক্সটাইল ফাইবার লাগবে, ইয়ার্ন লাগবে, ফেব্রিক লাগবে, ডাইং লাগবে, তাই না, গার্মেন্টস লাগবে, সবই লাগবে, সব প্রসেসেই এখানে ইউজ করতে হবে। ভাই বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চিন আছে? ভাই মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন আমি নাই আরো- ভাই। হ্যাঁ, আমি তো কিছু মনে করি বলে যে শেষ করতে পারেন। আজ থেকে আরো 7 বছর আগে ক্যাম্পাসে গিয়ে ওয়ার্কশপ নিয়েছিলাম স্পিনিং এর উপরে ফিজিক্যালি আর কি। তখন ইসমাইল মোল্লা স্যার ছিল প্রিন্সিপাল। তো এখন খুব ইজিলি ওয়ার্কশপ নেওয়া যায় এই যে গুগল মিট এবং জুমের আদলে। তো সেক্ষেত্রে তোমাদের সবার প্রতি এটাই রিকোয়েস্ট যে এই সেশনগুলো যত বেশি করবা তত ভালো। এটা একটা খুবই ভালো উদ্যোগ। ইভেন আমি সিটেক ক্যারিয়ার ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এগুলো হাতে নেওয়ার জন্য। ইভেন মনে করো আমি তো মনে করো যে আমি বা আরো অনেকেই আছে, আমরা ক্যাম্পাসে মনে করো সেই চাকরি করে অফডের দিনে ক্যাম্পাসে যাইতাম, সারা রাত জার্নি করে গিয়ে সারা রাত ওয়ার্কশপ নিয়ে, সারাদিন ওয়ার্কশপ নিয়ে আবার রাতে এসে পরের দিন ডিউটি করতাম। তো আল্লাহর রহমতে এখন তো ইজি তোমাদের জন্য শেখাটা, বুঝছো? তো তোমরা এগুলো কাজে লাগাও, এটাই আর কি সবার প্রতি হ্যাঁ আমার রিকোয়েস্ট। আর ইভেন পার্সোনালি তোমরা ওই যে তুমি যেটা বললে যে যারা যে সেক্টরে যেতে চাও এখন থেকে ওই সেক্টরে যারা এক্সপার্ট আছে বা যে বড় ভাইয়েরা ভালো পজিশনে আছে তাদের সঙ্গে কমিউনিকেশন বিল্ড আপ করা। যার কমিউনিকেশন নেটওয়ার্ক যত বেশি শক্ত সে তত বেশি গ্রো আপ করতে পারবে। এটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট কথা, বা আমি যেটাকে বলবো কানেক্টিভিটি ইনক্রিজ করতে হবে। কানেক্টিভিটি যত যার বেশি, অর্থাৎ কমিউনিকেশন ডেভেলপমেন্ট যার যত বেশি, যে যতটা কমিউনিকেট করতে পারে সে তত বেশি অনেক কিছু জানবে এবং তার জন্য জবটা ইজি আর কি। আল্লাহ তাআলা তো অবশ্যই রিজিক রাখবে, চেষ্টা করতে হবে, কিন্তু কমিউনিকেশনের বাইরে কিছুটাই, কমিউনিকেশন নেটওয়ার্কটা অনেক স্ট্রং থাকতে হবে সবার। আর এরকম প্রোগ্রাম বা সেশন প্রত্যেকটা সেক্টর নিয়ে করা উচিত। আর ইফেক্টিভ হলে ভালো হয়। মনে করো যে নাম্বার অফ কোয়ান্টিটি ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে কোয়ালিটি। 2 জন সেশন করুক এটা ভালো, বাট 2 জন যেন কিছুটা শিখতে পারে, তাই না? মনে করো আমরা উপস্থিত হয়েছি 50 জন, কিন্তু কেউই কিছু শিখলে না তোমরা, তাহলে তো মনে করো এই যে আমি বা যে যারাই সময় দিক না কেন 1-1.5 ঘন্টা, আমাদের জন্য কিন্তু 1-1.5 ঘন্টা কিন্তু অনেক ডিফিকাল্ট টাইম দেওয়াটা, বুঝছো? কারণ আমি মনে করি যে অফিস থেকে এসেই তোমাদের এই সেশনে অ্যাড হয়েছি আর কি, বা আদার্স যারা আছে, কিন্তু শিখতে হবে তোমাদেরকে। আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক তোমরা যেন কিছু শিখতে পারো। ইভেন প্রিপারেশন নিয়ে আসতে হবে, যে পয়েন্ট আউট নোট করে নিয়ে আসা লাগবে যে আমি এই কোশ্চেন গুলো করবো বা এইগুলো আমার জানা দরকার, বুঝছো? তো করলে তখন ভালো হবে আর কি।
আর রেসপন্স করতে হবে অবশ্যই, ইন্টারাকশন না থাকলে তো সমস্যা। জি ভাই। জি ভাই, আমার মনে হয় যে আর কারো কোনো প্রশ্ন নাই। তো পরবর্তী কোনো প্রোগ্রামে হয়তো আরিফ ভাইয়ের সাথে দেখা হবে, আমাদের কথা হবে হয়তো, বা সামনে টেক্সটাইলের আমাদের ক্যাম্পাসে অন ক্যাম্পাস কোনো প্রোগ্রামে আরিফ ভাইয়ের সাথে কথা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আহ, আপনারা সবাই টেক্সটাইল সিটি ক্যাডেট ক্লাবের সঙ্গে তোমাদের থাকবেন তো এবং আমাদের। জি ভাই আমি বলেন। একটু বলি যে আমি তো আগে আগে তো মনে করো অনির্বাণের প্রোগ্রাম গুলোতে যাওয়া হতো বেশি, ইদানিং একটু ব্যস্ততার জন্য যাওয়া হয় না, বা গেলে তোমাদের সঙ্গে দেখা হতো বেশি বেশি। লাস্ট 1-1.5 বছর আগে গেছিলাম ইন্ডাস্ট্রিয়াল, ওই যে কম্প্রিহেনসিভ ভাইবা, মেবি ইন্ডাস্ট্রিয়াল একটা ইয়ে হয় না, ভাইবা হয়, ওখানে গেছিলাম 1 বছর আর কি, মানে এবার যারা বের হয়েছে তার আগের বার। তখন আবার 5 জন আমি তখন নোমান গ্রুপে ছিলাম, ওখানে ইন্টার্নশিপ করছিল। আহ, তারা এখন জব করতেছে। ওরা তো ইয়ানে ছিল, কিন্তু ওরা কিন্তু একজনও ইয়ানে জব করে না, এখন কিন্তু ইয়ং ওয়ানে আছে কেউ, আরো কেউ কেউ বিভিন্ন জায়গায়, কিন্তু ওরা ভালো অনেক সময় দিচ্ছে এবং অনেক কিছু শিখছে আর কি। যাই হোক, নেক্সট টাইমে যে কোনো প্রোগ্রামেই হোক, এর মধ্যে কয়েকটা প্রোগ্রামে ইনভাইটেশন ছিল, বাট সময়ের অভাবে যাওয়া হয়নি। তো ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে। তবে একটা বিষয় যে তোমরা এখন যেমন ওভারঅল একটা স্পিনিং নিয়ে একটা সেশন হয়েছে, এরপরে যদি স্পিনিং এর ভিতরে তোমাদের বেসিক কোনো বিষয় নিয়ে জানতে ইচ্ছে করে, যে টেক্সটাইল ফাইবার প্রসেস, কি কি প্রসেস আছে, কারণ এখানে তো আর সব ডিটেলস আলোচনা করা যাবে না, টেকনিক্যাল বিষয়গুলো, তো এগুলো স্পেসিফিক ভাবে যদি কোনো কিছু প্রয়োজন মনে হয়, সেগুলো নিয়ে আমাকে যে কোনো সময় কল করলে আমি ইনশাল্লাহ তোমাদেরকে ইয়ে করতে পারবো, সমস্যা নেই। আমি আমার আমার পক্ষ থেকে সময় দিব, সমস্যা নেই, কিন্তু তোমাদের আগ্রহটা থাকতে হবে। ইভেন আমি যেটা বললাম যে আমার এখানে যারা উপস্থিত থাকবে প্রত্যেকটা ছেলেকেই মানে আমার সঙ্গে ইন্টারাকশন করতে হবে, রেসপন্স করতে হবে, তা না হলে কিন্তু আমি কোনো সেশন ইয়ে করব না। সেটা একজন হোক, নো প্রবলেম, বাট তাকে ফিডব্যাক দিতে হবে আমি কি আলোচনা করলাম, এবং আমি যদি কোনো কোশ্চিন করি তাকে অ্যান্সার করতে হবে, এবং তাকেও অনেক কোশ্চিন করতে হবে, মানে অ্যাটেন্টিভ থাকতে হবে আর কি। না হলে শুধু 1 ঘন্টা আমি বললাম, তোমরা শুনলা, আদৌ কি বুঝলা কি বুঝলা না, আমি কিছুই বুঝলাম না, এরকম সেশন করলে কিন্তু আমি অ্যাটেন্ড করব না। জি ভাই ভাই। সামনে আমরা ইনশাল্লাহ ওই স্পিনিং এর কোন একটা টেকনিক্যাল বিষয় নিয়ে ওয়ার্কশপ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবা। আর যেটা বারবার বলতেছি যে কমিউনিকেশন ডেভেলপ করো এবং আমার সঙ্গে কমিউনিকেট করো যে কোনো বিষয়ে, সেটা জব সেক্টর নিয়ে হতে পারে, বা কারো কোনো গাইডলাইন যদি প্রয়োজন পড়ে আমি দিতে না পারলেও ওই বিষয়ে যারা এক্সপার্ট আছে আমি তাদের সঙ্গে মার্চ করে দেবো ইনশাল্লাহ। তো আমি দেখা যায় যে মোটামুটি সবার সঙ্গে লিঙ্ক আপ রাখার চেষ্টা করি, সবার সঙ্গে লিঙ্ক আপ আছে। তো যারা যে সেক্টরে জব করতে চাও না কেন, যোগাযোগ রাখো, ইনশাল্লাহ আমি যতটুকু পারি ইয়ে করতে পারবো আর কি। এই যে হ্যান্ড একজন রেজ হ্যান্ড করছে। হ্যাঁ, পরাগ, ভাই, তুমি কিছু বলতে চাচ্ছ মনে হয়। তিনি হ্যান্ড রেজ করেছেন, দয়া করে প্রশ্নটা হ্যাঁ, করেন। শোনো, বলো। ভাই একজন হ্যান্ড রেজ করছিল, উনি প্রশ্নটা করবে হয়তো। হ্যাঁ, হয়তো ভাই ভুলে প্রেস করে ফেলছে। ঠিক আছে ভাই, আজকের মতো শেষ ওই করে দিতে পারেন। ভাই আজকের মতো শেষ করে দিই তাহলে।